আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। হুট করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টু চক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। পুশিন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে ভাঙন। জকিগঞ্জে প্লাবিত 10 গ্রাম। আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও মিলছে না সুফল। এবং দরদাম আর বেচাকেনায় জমজমাট। কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর। ছুটি শুরুর পর রাজধানীতে বিক্রি বাড়ার আশা। জাল নোট শনাক্ত ও ছিনতাই রোধে তৎপর র্যাব। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আরও আলোচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি। সানবির রূপলের রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায় 70 অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে বিএনপি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাত। কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তনের পক্ষে মত অন্য দলগুলোর। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব, সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি। সংবিধান সংশোধনের ব্যাপারে তারা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐক্যমত্য কমিশন। তারা বলছেন দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে পারবে বলে মনে করে কমিশন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নড়বড়ে আর্থিক খাতের ওপর ভরসা করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত ফেরাতে পারলে IMF-এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ।
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট, লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখা অনৈতিক, আসছে এমন নানা মন্তব্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, সেই বিবেচনায় চটকদার নয়, মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ, সেখান থেকে বের হতে সময় লাগবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে দেয়া হয়েছে এই সুযোগ। সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পুশিন বন্ধে আবারও দিল্লিকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নিয়ে জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার আরেক দফা চিঠি দেবে বলেও উল্লেখ করেন তিনি। পুশিন বন্ধের ইস্যুতেই দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আজকালের ভেতর আবার চিঠি দেবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে চিঠি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে কনসুলার সংলাপের চেষ্টা করছে সরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি না, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়টা। আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে দেয়া বার্তা পেয়েছে ভারত, তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পায়নি ঢাকা। তিনি বলেন, প্রয়োজন হলে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে। এছাড়া নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান মন্তব্য করে তিনি বলেন, তাদের কাছে আগামী 30 জুনের মধ্যে ভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। জুনের মধ্যে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। আর 3 দিন পরই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা, আবার দাম কমার জন্য শেষ হাটের জন্য অপেক্ষায় আছেন অনেকে। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার সকাল সকাল নৌপথ ও সড়ক পথে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে ওঠে হাট। প্রতিবারের মতো এবারও অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। গরু ছাড়াও পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। গরু কিনছি 1,75,000 টাকা দিয়ে। আমরা এখনো কিনিনি, কিনবো, দাম তো চাচ্ছে বেশি। ব্যাপারীরা বলছেন গরু লালন পালনের খরচ বেড়েছে, সেই তুলনার গরুর তেমন দাম নেই। পোষাইতেছে না, এটা গরুর যে খরচ হিসেবে পোষায় না। হাটে প্রচুর গরু কিন্তু ক্রেতা নেই। প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে হাটে হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কাউন্টারে রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। নির্বিঘ্নে গরু কেনাবেচা করতে পারে এজন্য আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পুলিশ রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশের অবস্থান রয়েছে। সুস্থ সবল গরু কিনতে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গত 2 দিনে ভারী বর্ষণ না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10 গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার 10 গ্রাম। এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা। সিলেটে 2 দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের 2টি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। এই পানি যদি নদীর পানি না কমে তাইলে তো বহু জায়গা তলিয়ে যাবে। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো উন্নয়ন আসছেনি, এখানে কিছু নাই। দায়ভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের। বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা। রান্না বাড়া কুচ্ছ করতাম পারি না, চুলা আগুন ধরাই যায় না। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। তবে নামতে শুরু করেছে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পানি। মৌলভীবাজারের মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর পানি কমছে। প্লাবিত এলাকা থেকে নেমে গেছে পানি। ওমর ফারুক, সময় সংবাদ। পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে বন্যার ক্ষতির মুখে পড়েন তিস্তাপাড়ের বাসিন্দারা। শুধু প্লাবন নয়, ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি ও ফসলি জমি। অথচ পরিকল্পনা ছাড়াই 2 তীর রক্ষায় শত কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। পরিবেশবাদীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য যে কোনো প্রকল্পই অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুধু বর্ষাকালেই নয়, অসময়ের বন্যাতেও বিপর্যস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা। গত 3 দিনে উজানের ঢলে পানি বাড়তে থাকায় ডুবেছে রংপুর বিভাগের নিম্নাঞ্চল। আগাম বন্যার আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ফসল তুলছেন চর থেকে। তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় প্লাবন ও ভাঙনে বর্ষা মৌসুমে হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে রংপুর বিভাগে। একই সঙ্গে ভারতের একতরফা পানি প্রত্যাহারে বছরে 6,000 কোটি টাকার বড় উৎপাদনও ব্যাহত হচ্ছে। আমাদের সব সম্পূর্ণ উঁচু জায়গা, ওগুলো সম্পূর্ণ নিচে, ওগুলোর বাদাম একবারে নিরূপ হয়ে গেছে। আমাদের এই তিস্তা নদীটা যেভাবেই হোক খনন করে দিলে আমাদের তিস্তাপাড়ের মানুষ খুব শান্তি সুস্থ বসবাস করে খাইতে পারত। বাড়ি ভাঙলে ক্ষতি, এসে মরণ ভালো। তবে তিস্তার টেকসই সংস্কারে কোনো উদ্যোগ না থাকলেও বালুর বস্তা দিয়ে তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খরচ করছে শত কোটি টাকা। কাজের মান নিয়ে নানা অভিযোগ থাকলেও কর্মকর্তারা বলছেন এর ফলে ভাঙন রোধ হবে। যেখানে বেশিরভাগ বাড়িঘর বা স্থাপনা আছে বা বাঁধ আছে বা রাস্তা আছে, সেগুলো অঞ্চলে কাজ করা হচ্ছে। তো এর প্রভাবেও যে চর এলাকাগুলো আছে সেগুলো অনেকটা ভাঙন রক্ষা পাবে। তবে পরিবেশবাদীরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এসব প্রকল্প শুধুই অর্থের অপচয়। সমন্বিত উদ্যোগ যদি নেওয়া না যায়, তাহলে এই টোটকা চিকিৎসা দিয়ে কিন্তু তিস্তার এই ভাঙন রুদ্ধ করা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শুধু তিস্তাই রক্ষা হবে না, কৃষি ও শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থানও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে। সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও অফিসের কর্মকর্তাদের এনআইডি সমস্যা নিরসনে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিকেলে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির কথা জানান। বলেন, চাকরি পেতে একাডেমিক তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে। দ্রুত সেগুলো সংশোধনের নির্দেশ দিয়েছে এনআইডি উইং। সংশ্লিষ্ট যারা এখন পর্যন্ত চাকরির ক্ষেত্রে এনআইডিকে গুরুত্ব দেয়নি অথবা এনআইডির তথ্যকে গুরুত্ব দেয়নি, আমরা সেই সকল প্রতিষ্ঠানগুলোকে আইডেন্টিফাই করেছি আবেদনগুলো পর্যালোচনার ভিত্তিতে, এবং ওই প্রতিষ্ঠানগুলোর সাথে রিলেটেড যে সমস্ত দপ্তর সংস্থা তাদেরকেই গতকালকে আমরা ডেকেছিলাম। এনআইডি বাধ্যতামূলক করা দরকার, আমরা করা দরকার এটা মনে করছি, এবং আমরা এটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই সমস্যাগুলো উল্লেখ করে জানাবো যাতে এটা বাধ্যতামূলক করা হয়। 8 ঘন্টা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। মঙ্গলবার উকিয়ার কোটবাজার এলাকায় তাদের অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল 3টার দিকে অবরোধ কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। কক্সবাজার টেকনাফ সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে শত শত যানবাহন। মঙ্গলবার সকাল 7টায় উখিয়ার কোটবাজার এলাকায় সড়কটিতে মিছিল নিয়ে জড়ো হন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শত শত স্থানীয় শিক্ষক। হাতে ব্যানার, প্ল্যাকার্ড কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বসে পড়েন সড়কে, দিতে থাকেন স্লোগান। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সড়কে যানবাহন চলাচল। এতে রোহিঙ্গা ক্যাম্পে সেবাদানকারী কোনো এনজিও কিংবা আইএনজিওর গাড়ি যেতে পারেনি। স্টেটমেন্টে যদি ভালো ফিডব্যাক না আসে, এখানে আমরা আগামীকাল থেকে অনশন কর্মসূচি লাগাতে কর্মসূচি করবো আমরা। এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে সংগতি প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। পরে বিকেল 3টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষকরা। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম স্থগিত করার জন্য চিঠি আমাদের কক্সবাজারে নিয়ে এসেছেন, এন্ডোর্স করে আমাদের কাছে পৌঁছে দিবেন। অর্থ সংকটের কথা বলে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় 1250 জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করে ইউনিসেফ। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রংপুরের বাজারে উঠবে হাড়িভাঙা আম। প্রতি বছর 20 জুন থেকে বাজারে উঠলেও এবার 12 থেকে 15 জুনের মধ্যে পাওয়া যাবে এ আম। শেষ সময় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। এবার আমের ফলন কম হলেও আকার ভালো হয়েছে। সঠিক দাম পেলে গত বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা বাগান মালিকদের। রংপুর বিভাগে এবছর প্রায় 3200 হেক্টর জমির বাগানে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,000 মেট্রিক টন। এর বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। ঈদুল আজহা উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় হাতে নাতে 2 জনকে আটক করা হয়। মঙ্গলবার আবদুল্লাপুর এলাকার বিভিন্ন কাউন্টারে এই অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বেশ কিছু প্রতারণার অভিযোগ পায় সেনাবাহিনী। এ সময় হাতে নাতে 2 জন টিকিট বিক্রেতাকে আটকের পাশাপাশি সতর্ক করা হয়। সেনা কর্মকর্তারা বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি দলের বৈঠক। হুট করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টু চক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। এবং পুশিন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।